আজকের গল্প জলি সাহার লেখা ইলিশের ঘ্রাণ। আরে কার্তিক, সাইজ তো মন্দ নয়, তার দরটা কত হাঁকছো শুনি? চশমাটা নাকের ডগায় নামিয়ে ভালোভাবে দেখলেন। তারপর পকেট থেকে রুমাল বার করে চশমার কাঁচটা মুছতে মুছতে সুরেশবাবু জিজ্ঞেস করলেন। মনে মনে একটা বাজেট কষে রেখেছেন তিনি, কিন্তু ইলিশের বাজারে সেই বাজেট যে খড়কুটোর মতো উড়ে যায় তা তার চেয়ে ভালো কে জানে। কার্তিক একগাল হেসে একটা 1.5 কেজির ইলিশ হাতে তুলে বলল, আপনার জন্য একদম পদ্মার ইলিশ বাবু, খাবেন তো মাখনের মতো মুখে মিলিয়ে যাবে। দামটা একটু চড়া, 2200 টাকা কেজি, এক দাম। 2200 টাকা? সুরেশবাবুর পাশে দাঁড়ানো এক ভদ্রলোক আঁতকে উঠলেন। বলিস কি হে কার্তিক, ইলিশ কি সোনার জলে ধুয়ে এনেছো বাবু? 1500 টাকায় দিলে দাও, নইলে চললাম। গড়িয়াহাটের মাছের বাজারে তখন দরদামে চিল চিৎকার। সেখানে বরফকুচির ওপর রুপোলি চকচক করছে গোটা গোটা তাজা ইলিশ, যেন পুরো বাজারের আলোটাকে কেড়ে নিয়েছে। তাজা ইলিশের গা থেকে ঠিকরে বেরোচ্ছে একটা হালকা গোলাপি আভা, আর আঁশের ওপর জমে থাকা হিমগলা জলের ফোঁটাগুলো মুক্তোর মতো জলজল করছে। কেউ বলছে, পদ্মার ইলিশ বলে কোলাঘাট নাকি ডায়মন্ডের চালাচ্ছিস না তো? কেউ আবার মাছের পেট টিপে টিপে দেখছে ডিম আছে কিনা। মধ্যবিত্তের পকেটের সঙ্গে ইলিশের এই টানাপোড়েনটাই বর্ষার আসল রোমাঞ্চ। সুরেশবাবু অবশ্য অত সস্তা তর্কে গেলেন না। তিনি অভিজ্ঞ জহুরি। মাছটার পিঠের রুপোলি চওড়া গড়ন আর মাথার গড়ন দেখেই বুঝেছেন এ জিনিস হাতছাড়া করা যাবে না, নইব নইব চ। পকেটের 500 টাকার কয়েকটা নোট আর খুচরো কিছু বার করতে করতে একটু গলার স্বর নামিয়ে বললেন, কার্তিক, বহু বছরের পুরনো খদ্দের তোমার, ঠিকঠাক দাম নাও, আর কেটে কুটে পিসগুলো যেন খাসা হয়। কার্তিক হেসে বটিটা তুলে নিল। রুপোলি আঁশগুলো যখন চারদিকে ছিটকে যাচ্ছিল, সুরেশবাবু মনে মনে ভাবছিলেন, আজ যা মাছটা নিচ্ছি না, গিন্নি খুব খুশি হবে। ব্যাগ ভর্তি করে যখন তিনি বাড়ির পথ ধরলেন, বৃষ্টির ছাঁট এসে তার পাঞ্জাবি ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু থলির ভেতর থেকে ইলিশের সেই মৃদু কাঁচা গন্ধটা আসছিল। সেটাতে তার মনটাকে এক নিমেষে চনমনে করে দিচ্ছিল। সেই মুহূর্তে ভারাক্রান্ত হয়ে গেল তার মনটা ছেলে মেয়েদের কথা ভেবে। কলিং বেলের আওয়াজ পেয়ে কমলা দেবী দরজা খুলতেই দেখলেন সুরেশবাবু এক হাতে ছাতা আর অন্য হাতে বাজারের থলিটা বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন, পাঞ্জাবির অর্ধেকটা ভিজে সপসপে, কিন্তু মুখে এক জয়ী বীরের হাসি। ভেতরে ঢুকেই সুরেশবাবু ছাতাটা একপাশে রেখে বেশ একটু নাটকীয় গলায় বললেন, কমলা, আজ যা জিনিস এনেছি না, দেখলে তোমার চোখ জুড়িয়ে যাবে। বললাম এই বৃষ্টিতে যেও না। এদিকে শ্রাবণের ঝুম বৃষ্টি দুপুর, কাদামাখা রাস্তা, আকাশ মেঘাচ্ছন্ন। বারান্দায় লোহার গ্রিল বেয়ে বৃষ্টির জল নেমে আসছে সরু ঝর্ণার মতো। দূরের উঁচু বাড়িগুলো কুয়াশার মতো ঝাপসা। কমলা দেবী মৃদু হেসে বললেন, আহা, আগে জামা কাপড়টা তো ছাড়ো, মাছ কোথাও পালিয়ে যাচ্ছে না। কিন্তু তার নিজের কৌতূহলও কম ছিল না। তিনি ডাইনিং টেবিলের পাশে রাখা মাছের ব্যাগটার দিকে এগিয়ে গিয়ে হালকা ফাঁকা করে দেখলেন উকি মারছে মাছের টুকরোগুলো। দেখে নিয়ে বললেন, সত্যি মাছটা চমৎকার এনেছো, ডিম হয়নি, চর্বিতে চকচক করছে গা।
রান্নাঘরের গামলায় মাছের টুকরোগুলো ঢেলে আলতো হাতে হালকা ধুতে লাগলেন কমলা দেবী। ইলিশ বেশি ধুতে নেই, শাশুড়িমা বলে গেছেন। গড়িয়াহাটের পুরনো ফ্ল্যাট হলেও বেশ গোছানো, পরিপাটি, রুচির ছাপ আছে। ডাইনিং লাগোয়া রান্নাঘর, সেখানে দাঁড়িয়ে কমলা দেবী কড়াইয়ে ইলিশের টুকরো ছাড়লেন। ছ্যাঁত করে একটা শব্দ হলো, আর তার পরপরই চেনা সুবাসে ভরে গেল সারা ঘর। সেই চিরপরিচিত গন্ধ আর শব্দটা একসঙ্গেই কমলা দেবীর বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কারণ এই শব্দ আর গন্ধের যুগলবন্দির সঙ্গেই তো জড়িয়ে আছে তার 50 বছরের সংসার। শ্বশুর বাড়িতে আসার পরে যেদিন প্রথম ইলিশ মাছ এসেছিল, তার শাশুড়ি অন্নপূর্ণা দেবী বলেছিলেন, বৌমা, ইলিশ খেয়ে যতটা শান্তি, তার চেয়েও বেশি শান্তি সবাইকে তৃপ্তি করে রেঁধে খাওয়াতে। দেখিস, সুরেশকে কিন্তু গরম গরম ভাজা টুকরোটা দিবি। ছোটবেলা থেকেই ইলিশ ভাজার গন্ধ পেলেই রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকত। আজও অভ্যেসটা যায়নি। এই যে গন্ধটা উঠছে জানিস, আমার ছোটবেলার বাড়ির কথা মনে পড়ে যায়। বর্ষা নামলেই বাবা ছুটতেন বাজারে, মা ইলিশ ভাজতেন। মানুষ চলে যায়, সময় পার হয়ে যায় রে, কিন্তু কিছু গন্ধ অনেক স্মৃতি মনে করিয়ে দেয়। বলে আঁচল দিয়ে চোখটা মুছতে মুছতে বললেন, মা বাবার কথা মনে পড়ে গেল রে, কি ভালো ছিল সেই সময়টা। জানিস বৌমা, বিয়ের পরে তোর শ্বশুর বাজার থেকে ইলিশ আনলে আমি সারা দিনটা কি খুশি না থাকতাম। মনে হতো আজ সবাই একসঙ্গে একটু বেশি সময় ধরে খাবে। বেশি সময় ধরে খাওয়া মানেই গল্প। চাল নিতাম বেশি, ইলিশ মাছ ভাজা, মাছের ডিম গরম গরম তেল দিয়ে লঙ্কা মেখেই অর্ধেক থালা ভাত খাওয়া হয়ে যেত সবার। তারপর তো আছে ইলিশ সর্ষে। আমার হাতের ইলিশের আলু, মিষ্টি কুমড়ো, কাঁচকলা দিয়ে জিরে বাটার ঝোল খুব ভালো খেত তোর শ্বশুর মশাই। ইলিশ মাছের মাথা দিয়ে ঘন ঘন মুগ ডাল আমার খুব প্রিয়। বাসি হলে তার স্বাদ আরো জমে যেত। তখন কমলা দেবীর বয়স মাত্র 19। সেই থেকে কত বর্ষা গেল, শাশুড়ি চলে গেলেন, ছেলে মেয়ে বড় হলো, সংসার বদলালো। শুধু ইলিশ ভাজার সেই গন্ধটা আজও মনে করিয়ে দেয় অনেক কিছু। আজ রান্নাঘরের বাইরে দাঁড়িয়ে মা একটা টুকরো দাও না বলে চেঁচিয়ে ওঠারও কেউ নেই। ডাইনিং টেবিলে বসে সুরেশবাবু খবরের কাগজ খুলেছিলেন, কিন্তু পড়ছিলেন না মন দিয়ে। চোখ বারবার চলে যাচ্ছিল রান্নাঘরের দিকে। কমলা, সত্যি মাছটা খুব ভালো এনেছি মনে হচ্ছে। কমলা দেবী মৃদু হেসে বললেন, হ্যাঁ, অনেক দিন পর এমন মাছ, গন্ধটা বেশ ভালো বেরিয়েছে। তারপর একটু থেমে যোগ করলেন, অনেক থাকলে এখনই 3 বার এসে দেখে যেত রান্না হয়েছে কিনা। সুরেশবাবু আর উত্তর দিলেন না, কারণ তারও মনে পড়ে গেছে অনিক তখন ক্লাস 6-এ পড়ে। এক বর্ষা দুপুরে স্কুল থেকে ভিজে বাড়ি ফিরেছিল। ব্যাগ ছুঁড়ে রেখে জুতো না খুলেই রান্নাঘরে ঢুকে বলেছিল, মা, ইলিশ হয়েছে। কি করে বুঝলি? গন্ধে। বাড়িতে গেট খোলার পর থেকে গন্ধ পাচ্ছি, সারা বাড়ি গন্ধে ম ম করছে। তারপর গরম কড়াইয়ের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে বকা খেয়েছিল। সেদিন শাশুড়ি অন্নপূর্ণা দেবী হেসে বলেছিলেন, এই ছেলেটা বড় হয়ে যেখানেই যাক, ইলিশের গন্ধ পেলে বাড়ি খুঁজে নেবে, বাবার মতো হয়েছে। কথাটা মনে পড়তেই কমলা দেবীর মুখে হালকা হাসি এলেও হাত কেঁপে উঠল।
গরম তেল ছিটকে আঙুলে লাগলো, তবু ব্যথার অনুভব হলো না, কারণ মনটা তো এখন অন্য জগতে। এর চেয়ে অনেক বেশি ব্যথা তো বহুদিন ধরেই বুকের মধ্যে জমা হয়ে আছে। আর মেয়ে অদিতি, ওর ছিল আলাদা আবদার। সবাই যখন পেটির জন্য লড়াই করত, সে বলতো আমার শুধু লেজা চাই। লেজায় কি আছে, ভালোবাসা আছে বলে নিজেই হেসে গড়িয়ে পড়ত। আজও অভ্যাসবশত কমলা দেবীর লেজের টুকরোটা আলাদা করে রেখেছিলেন। তারপর মনে পড়েছে, যার জন্য রাখা সে তো জার্মানিতে। দুপুরে খাওয়ার আগে কাজের মাসি লক্ষ্মী বাসন মাজছিল। হঠাৎ সে বলল, দিদি, আজ বাজারে ইলিশ দেখেছিলাম। ও তাই? হ্যাঁ, আমার ছেলেটা আর মেয়েটা দুদিন ধরে বলছে, মা, একদিন ইলিশ খাওয়াবে না? কিন্তু ওই মাছের দাম শুনে তো মাথা ঘুরে যায়। কথাটা বলার সময় লক্ষ্মী হেসেছিল। হাসিটা বড্ড ম্লান। কমলা দেবী বুঝেছিলেন সেই হাসির আড়ালে কতটা অসহায়তা লুকিয়ে আছে। সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের মুখে তাদের প্রিয় খাবার না তুলে দিতে পারার কষ্ট যে কি, সেটা একমাত্র একজন মাই বোঝে। কমলা দেবী আর এক মুহূর্তও ভাবেননি। 4টে ভালো বড় টুকরো আলাদা করে লক্ষ্মীর হাতে দিয়ে বললেন, নিয়ে যা, আজ ছেলে মেয়েদের খাওয়াস, তুইও খাস। লক্ষ্মী অবাক হয়ে তাকিয়েছিল কমলা দেবীর দিকে। দিদি, এত দামি মাছ? দামের কথা তোকে ভাবতে হবে না রে, বাচ্চাদের জন্য। মুখে হাসি ফুটবে, আমি বুঝি রে। লক্ষ্মীর চোখ ভিজে উঠেছিল। সে চলে যাওয়ার পরও অনেকক্ষণ দরজার দিকে তাকিয়েছিলেন কমলা দেবী। খাওয়ার সময় সুরেশবাবুর চোখ পড়ল মাছের বাটিতে। আরে, মাছ তো কম দেখছি। কমলা দেবী সব বললেন। চুপচাপ শুনে সুরেশবাবু বললেন, তুমি একদম ঠিক কাজ করেছ। কমলা দেবী দীর্ঘশ্বাস ফেললেন। জানো, ওর কথা শুনে মনে হচ্ছিল আমার যেমন অনিক আর অদিতির জন্য মন কেমন করছে, ওরও তো ঠিক তেমনই লাগছে। ওরা কাছে নেই, খাওয়াতে পারছি না, আর ও পয়সার অভাবে পারছে না গো। হ্যাঁ, কিন্তু লক্ষ্মীর ছেলে মেয়েগুলো তো খেতে পারবে। ভাবলাম, যাক, ওদের মুখে হাসি ফুটুক। তারপর মৃদু হেসে বললেন, সত্যি বলতে কি, মাছের টুকরোগুলো যেন অনিক আর অদিতির কাছেই যেন পাঠালাম। বিদেশে ওরা মাছ পায় বলছিল, তবে সেই আমাদের দেশের মতো স্বাদ নেই। সুরেশবাবু বললেন, এই যে লেজা টাকার জন্য রেখেছ অনু? তুমি তো লেজ খাও না। যার জন্য আলাদা রাখা সে তো জার্মানিতে, হাজার হাজার মাইল দূরে। খেতে বসার পরও স্বামী স্ত্রী দুজনের কেউ তেমন কথা বলছিলেন না। টেবিলে সর্ষে ইলিশ, ইলিশ ভাজা, মাছের তেল, এছাড়াও আছে শাক ও আমের চাটনি। মাথাটা রেখে দেওয়া হয়েছে, ডাল আর ছেচকি হবে, সবই আছে। শুধু 4 জনের বদলে 2টো প্লেট। সুরেশবাবু একটা টুকরো মুখে দিয়ে বললেন, কমলা, আজ মাছটা কেমন যেন নোনতা লাগছে। কমলা দেবী জানালার দিকে তাকালেন। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে তার চোখও ভিজে গেছে নোনা জলে। কমলা দেবী খেতে খেতে বললেন, মাছের নুন নয় গো, মনে হয় চোখের জল মিশে গেছে। তারপর হঠাৎ তিনি উঠে গেলেন। আলমারি খুলে একটা পুরনো স্টিলের উপরে কারুকার্য করা একটা বাক্স বের করলেন। সুরেশবাবু অবাক, ওটা কি? বাক্সের ভেতর থেকে বেরিয়ে এলো কিছু পুরনো ছবি।
একটাই অনেক মুখে ভাত মেখে বসে আছে, একটাই অদিতির হাতে ইলিশের লেজা, আর একটাই অন্নপূর্ণা দেবী রান্নাঘরে বসে কাঁটা বেছে দিচ্ছেন। ছবিগুলো দেখে সুরেশবাবুর গলাও ভারী হয়ে এলো। আরে, এখানে কেউ রাখে ছবিগুলো? ওই বড় অ্যালবামে তো রাখতে পারতে। কমলা দেবী কথাটা এড়িয়ে এক মনে ছবিগুলোর দিকে তাকিয়ে স্মৃতি রোমন্থন করতে লাগলেন। পরম মমতায় ছবিগুলোতে হাত বোলাতে লাগলেন। মা থাকলে আজ কি করতেন জানো? কমলা দেবী মৃদু হেসে বলতেন, মাছটা ফ্রিজে রেখে দে, বাচ্চারা এলে খাবে। আগে আমাদের ওপার বাংলা থেকে পদ্মার ইলিশ আসতো, দানো দুধের কৌট করে। সেই মাছের যে কি স্বাদ! পিসি মাসি মামারা এলেই নিয়ে আসতো। কত বছর আগের কথা, আমি তখন অনেক ছোট। ঠিক তখনই ভিডিও কল, অনেকের ভিডিও কল। কিছুক্ষণ পর অদিতিও যোগ দিল। স্ক্রিনে 4 জন মুখ, সবাই মুখে হাসি নিয়ে যোগ দিল। অনিক হঠাৎ বলল, মা, আজ কি রান্না হয়েছে? অন্নপূর্ণা দেবী বাটিতে রাখা ইলিশ সর্ষেটা এগিয়ে দিলেন। মনটা কেমন যেন করায় কথা বলতে পারলেন না। সুরেশবাবু বললেন, এই তোদের কথাই হচ্ছিল রে। ওয়াও, ইলিশ! অনিক চেঁচিয়ে উঠল। জানো, আজ অফিস থেকে ফেরার পথে একটা মাছের দোকান দেখলাম। হঠাৎ তোমার হাতের মাছ রান্নার গন্ধ মনে পড়ে গেল, বিশেষ করে ইলিশ। কবে যে খাবো মা, খুব মিস করছি। অদিতি বলল, আর আমি আজ সহকর্মীদের বলেছিলাম, পৃথিবীর সেরা খাবার কি জানো? আমার মায়ের ইলিশের সর্ষে ঝোল ভাজা। দেখো, জিভে জল আসছে। কথাটা শুনেই কমলা দেবীর চোখ ভিজে গেল। কিছুক্ষণ পরে অদিতি বলল, মা, তুমি কি এখনো আমাদের জন্য আলাদা করে টুকরো রাখো? প্রশ্নটা শুনে কমলা দেবী চুপ। সুরেশবাবুও চুপ। সুরেশবাবুর মুখটা শুকিয়ে গেল, কারণ উত্তরটা দুজনেই জানেন। আজও মাছের সেরা টুকরোগুলো আগে আলাদা করে রাখা হয় অজান্তেই। তারপর মনে পড়ে, যাদের জন্য রাখা তারা তো বাড়িতে নেই। তখন সেই টুকরোগুলোই আবার ভারী মন নিয়ে নিজেদের প্লেটে তুলে নিতে হয়। এটাই সবচেয়ে কষ্টের, খাওয়াতে না পারার কষ্ট। সেদিন খাবার শেষ হলেও টেবিল ছাড়তে পারেননি কমলা দেবী। একটা মাছের কাঁটা হাতে নিয়ে অনেকক্ষণ বসেছিলেন। মনে হচ্ছিল এই কাঁটার মতোই কত স্মৃতি গলায় আটকে আছে, বেরোয়ও না, আবার গিলেও ফেলা যায় না। বাইরে তখনও বৃষ্টি, আর দূরে আমেরিকা আর জার্মানির 2 প্রান্তে বসে 2 সন্তানও চুপচাপ জানালার বাইরে তাকিয়েছিল। সবার সামনে আলাদা আকাশ, আলাদা দেশ, আলাদা সময়, কিন্তু সবার মনেই ভাসছিল একটাই সুবাস, মায়ের হাতের ইলিশ রান্নার গন্ধ। এমন এক টান যা 1000 মাইল দূর থেকেও সন্তানকে ঘরের কথা মনে করিয়ে দেয়। সেই টান ভোলার নয়, কারণ ইলিশের স্বাদ জিভে থাকে কিছুক্ষণ, কিন্তু পরিবারের ভালোবাসার স্বাদ থেকে যায় সারা জীবন। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।